দেখুন, সামনেই 2026-এর ভোট। পশ্চিমবঙ্গে ভোট মানেই কিন্তু রাজনৈতিক হানাহানি আর রাজনৈতিক দাদাগিরি। ভোট আসছে আর হয়তো কয়েক মাসের মধ্যেই। চলছে এসআইআর, কিন্তু এখন থাকতেই এই যে ভোটের বেশ উত্তাপ ভালো মতন টের পাওয়া যাচ্ছে। 2026-এর এই ভোট হয়তো বিগত যে ভোট চিত্রগুলো ছিল তাকেও ছাপিয়ে যাবে। এই এসআইআর শুনানিতে যেভাবে তৃণমূল আর বিজেপি মুখোমুখি সমরে নেমে পড়েছে, তাতে কিন্তু এই আগামী যে ভোট, সেই ভোটে কি যে ঘটতে পারে তা কিন্তু কল্পনাতীত। আর সাথে নির্বাচন কমিশন সে তার ছেলেখেলা চালিয়ে যাচ্ছে। তাই এখন সুপ্রিম কোর্টকেও এখন হস্তক্ষেপ করতে হচ্ছে এই নির্বাচন কমিশনের কাজে। আর এই যে ছেলেখেলা, এই ছেলেখেলাটা কেন বললাম তাহলে পুরোটা শুনুন। দেখুন, বহিরাগত আর অনুপ্রবেশ এই শব্দগুলোই আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায়। ভোটার তালিকা হোক বা এসআইআর বিতর্ক, বাস্তব সমস্যার জবাব না দিয়ে হয় আর আবেগের রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে যেন মানুষের ওপর। প্রতিটা ক্ষেত্রেই বাস্তব প্রশ্ন এড়িয়ে গিয়ে শুধুই রাজনীতি চলছে। গণতন্ত্রে প্রশ্ন তোলাটা কোনো অপরাধ নয়, কিন্তু এখন রাজনীতিতে প্রশ্ন তোলা মানেই তো হয়ে গেল শুধু সে বিরোধী বা সে বহিরাগত বা একটা চক্রান্ত করা হচ্ছে, এটাই কিন্তু এখন ভাবা হয়। আর ভোটার তালিকা নিয়ে এখন যেন একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, যেন ভোটাধিকার নয়, সন্দেহই এখন রাজনীতির একটা নীতি। বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ নাম নাকি বাদ দেওয়ার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে পিটিশন করে টিএমসি নেতা ডেরেক ও ব্রায়ন দোলা সেনেরা। এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত আর বিচারপতি জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চে। আর এই ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি যখন একটা চরম উত্তেজনায়, ঠিক তখনই বড় নির্দেশ দিল কিন্তু দেশের সর্বোচ্চ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি, এই অজুহাতের ডাকা শুনানি, নথি গ্রহণ এবং তার যে স্বচ্ছতা, সবকিছুর উপরেই এখন কিন্তু নজরদারির বার্তা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি এর যে সম্পূর্ণ তালিকা তা কিন্তু প্রকাশ করতে হবে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে এই তালিকা কিন্তু টানাতে হবে। প্রতিটা ব্লক অফিসে খুলতে হবে একটা আলাদা কাউন্টার। তালিকা প্রকাশের পর 10 দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ পাবেন কিন্তু ভোটাররা। শুনানিতে কোনো নথি জমা দিলে তার লিখিত রিসিভ কপি জমা দিতে বাধ্য থাকবে কিন্তু কমিশন। ভোটার চাইলে তার কোনো প্রতিনিধির মাধ্যমে সে নথি জমা দিতে পারবেন। অর্থাৎ কোনো ভোটার যদি তিনি সশরীরে উপস্থিত না হতে পারেন, তিনি কোনো প্রতিনিধির মাধ্যমে এই নথি জমা দিতে পারবেন। আর সেই যে প্রতিনিধি, তিনি হতে পারেন একজন বিএলএ বা তার পরিবারের কোনো সদস্য বা তার অনুমোদন দেওয়া অন্য কেউ কিন্তু হতে পারে। এই যে পুরো প্রক্রিয়ায় আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, সেটা কিন্তু বজায় রাখার যে দায়িত্ব, সেটা কিন্তু ওই রাজ্য প্রশাসনেরই থাকবে। আদালতের আরো নির্দেশ, নথি জমা দেওয়ার পরেও কমিশন যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু ফের নোটিশ দিতে পারে। কিন্তু যে ভোটারকে নোটিশ দেয়া হবে সেই ভোটারেরও বক্তব্য রাখার জন্য একটা সুযোগ দিতে হবে। এদিকে আবার এই শুনানিতে জেলা আধিকারিকরা কমিশনের যে তালিকাভুক্ত নথি তার বাইরেও বহুত কাগজ নিয়ে বসে আছেন। মানে যে যেমন পেরেছে কাগজ এসছে আর তা কিন্তু নিয়ে নিয়েছেন এই আধিকারিকরা। কিন্তু কমিশনের যে নতুন নিযুক্ত পর্যবেক্ষকরা, তারা সেই সমস্ত যাচাই করেছেন। আর দেখেন, এসআইআর প্রক্রিয়ায় যে কমিশনের 13টা নির্দিষ্ট নথি, তার বাইরেও গোছা গোছা নথি নাকি তারা জমা নিয়ে আপলোড করে বসে আছেন। ফলত কমিশনের নির্দেশে এখন আবার ওই জেলাগুলোতে সেই সব নথিগুলো ফেরত নেওয়া হচ্ছে। কমিশনের তালিকাভুক্ত নথিগুলোর বাইরেও যে নথিগুলো তারা গ্রহণ করেছিলেন, তার মধ্যে ছিল ওই ধরুন শুধুই আধার কার্ড বা ব্যাংকের শুধুই পাসবই, ওই একটা জমির রেজিস্ট্রেশন কাগজ, মনরেগা
মানে ওই জব কার্ড, তার যে বই, আবার স্বাস্থ্য সাথীর কার্ড, এই ধরনের আর কি। আবার এটাও শোনা যাচ্ছে একটা দারুণ আশ্চর্য খবর, এক জায়গায় এই যে শুনানি পর্বে সেখানে এক ব্যক্তি একটা যে ডকুমেন্টস নিয়ে হাজির হয়েছে, সেই ডকুমেন্টসটা কি জানেন? ভালো করে শুনুন। সেই ডকুমেন্টসটা হচ্ছে আমাদের এখানে যখন সেই কোভিড পরবর্তী সময়, মনে আছে তো সেই সময়টা, সেই কোভিড ঠেকানোর জন্য যে একটা টিকা চালু হয়েছিল, আর টিকা নেওয়ার পর একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আবার সেই সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ছিল, আবার ভারত সরকারের স্ট্যাম্প ছিল। এবার সেই ব্যক্তি সেই সার্টিফিকেটটা নিয়ে এসে জমা দিতে চাইছেন, বলছেন এর মধ্যে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, এর মধ্যে ভারত সরকারের সেল রয়েছে, তাহলে পরে কেন এটা গণ্য হবে না? কমিশনের ব্যাখ্যা, এই যে নথিগুলো ভোটার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বৈধ নয়, ভুল নথি গ্রহণ করলে দায় পড়বে কিন্তু জেলার যে আধিকারিক তাদের উপরে। এদিকে এর জেরে আবার কি হলো জানেন? ওই যে সেই ভোটারগুলো আবার কিন্তু সমস্যায় পড়ে গেলেন, তাদের সমস্যা কিন্তু আরো বাড়ছে। এখন প্রশ্ন উঠছে, এই যে নথি নেওয়া হলো, তাহলে নেওয়া হলো কেন? জেলা প্রশাসনের একাংশের দাবি যে ঊর্ধ্বতন মহল থেকে, মানে তাদের আপার মহল থেকে এত চাপ ছিল যে কাউকে নাকি ফেরানোই যাবে না, যে নথি নিয়ে আসুক সেটাকেই নাকি গ্রহণ করতে হবে। কিন্তু এখন কমিশনের যে এই যে প্রযুক্তিগত যে পুনর্যাচাইয়ের পর্যায়ের তাদের যে বিধিবদ্ধ যে তালিকা, তার বাইরে কোনো নথি আপলোড করার জায়গাই নেই। তাই এখন আবার তড়িঘড়ি সেই ডকুমেন্টস গুলোকে সব ফিরিয়ে নেওয়া হচ্ছে, ফলে অনেক ভোটার এখন আবার নতুন করে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছিল, প্রথমে 1,36,00,000 ভোটারকে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে আওতায় তাতে নিয়ে এসে চিহ্নিতকরণ করা হয়েছিল, যদিও পরে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছিল 94 লক্ষে। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বারবার জানতে চান কোন যুক্তিতে এত মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশের দিনই দিল্লিতে আবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আলোচনায় উঠে আসে যে যাদের বানান বা বয়সের সামান্য ভুলের কারণে যাদেরকে ডাকা হয়েছে তাই প্রায় 30 থেকে 35 লক্ষ। এই যে যাদেরকে এই ডাকা হয়েছে তাদের এই ক্ষেত্রে শুনানি ছাড়াই খাতায় কলমে নিষ্পত্তি করা সম্ভব কিনা। তো নির্বাচন কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই অনুযায়ী নাকি কার্যকর করা হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বারাসাতের সভা থেকে এদিকে তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই সেই অভিষেক ব্যানার্জি তো একদম গর্জে উঠে বললেন যে বিজেপির এসআইআর গেম সেটা ওভার। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে, 1 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, এই জয় বাংলার মানুষের জয়। তিনি আবার এটাও বললেন যারা ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিলেন আজ তারা আদালতে গিয়ে হেরেছে, তাই আগামীতেও ভোটে তারাই হারবে। তো যাই হোক, অনেকটাই কিন্তু স্বস্তিতে এখন তৃণমূল। একে তো অনেক দিন পর কোনো মামলা এত ভালোভাবে জিতলো, আর এই যে এসআইআর মামলা জিতে তারা কিন্তু এখন বেশ একটা সুবিধাজনক জায়গায় চলে আসলো। এই এসআইআর বা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই নিয়ে যে দীর্ঘদিনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের এই নির্দেশে সেখানে কিন্তু বেশ বড় একটা ধাক্কা খেয়ে গেল নির্বাচন কমিশনও। তালিকা প্রকাশ, রসিদ দেয়া, প্রতিনিধি রাখার অনুমতি সব মিলিয়ে এই যে এসআইআর এখন কিরম জানেন, একদম বেশ ঘেটে ঘ। বুঝতে পারছেন মানেটা? যা যা অর্ডার এসছে এটা নিয়ে কিভাবে কি সামাল দেবে নির্বাচন কমিশন, এই এসআইআর কিভাবে করবেন তা কিন্তু এখন দেখার বিষয়। এখন দেখার এই যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় কি স্বচ্ছতা ফেরানোর বার্তা দিল এই আদালত। কারণ আদালত তো একটা স্বচ্ছতা ফেরানোর বার্তা দিয়েছে, আদৌ কি এর মধ্যে স্বচ্ছতা কতটা ফিরবে এটা কিন্তু দেখার অপেক্ষায় থাকলাম। এই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হবে বা এই নির্দেশ
প্রবেশের ফলে কতজন এর একটা সুযোগ নিতে চাইবে? আর সত্যি কি এই যে সাধারণ মানুষের হয়রানি সেটা কমবে তো, নাকি নতুন করে আবার কোনো একটা বেশ বিতর্কের আগুন জ্বলে উঠবে? তাই আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখছি, চোখ রাখছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।